ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমরা HSC ICT বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা যেহেতু অনেক বড়, এই অধ্যায়টাকে আমি 4 ভাগে ভাগ করেছি। আমরা এই অধ্যায়টা 4টা অংশে শিখব। কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, এটা জানার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ ডেটা কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হয়। আমরা যদি ডেটা কমিউনিকেশন সার্কিটটি খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে ডেটা সোর্স, ট্রান্সমিটার, ডেটা ট্রান্সমিশন সিস্টেম, রিসিভার এবং ডেস্টিনেশন, এই 5টি জিনিস আমাদের অত্যাবশ্যকীয়। ডেটা সোর্স হচ্ছে আমরা যেখান থেকে ডেটা পাঠাচ্ছি, ট্রান্সমিটার আমাদের প্রদত্ত ডাটাকে সিগন্যালে রূপান্তর করে, এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে আমরা ওয়্যার্ড মাধ্যমে পাঠাচ্ছি নাকি ওয়্যারলেস মাধ্যমে। এবার হচ্ছে সেই যন্ত্রটা যার সাহায্যে আমরা ডাটা রিসিভ করব। ডেস্টিনেশনে আমরা ডাটা সেভ করে রাখবো, অর্থাৎ ডাটাটি কোথায় রাখা হচ্ছে সেটি হচ্ছে ডেস্টিনেশন। এখন আমরা ডেটা কমিউনিকেশনে আসি। ডেটা কমিউনিকেশনের সংজ্ঞা যদি বলি, কোনো যন্ত্রের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর প্রক্রিয়ার নামই হচ্ছে ডেটা কমিউনিকেশন। এখানে ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে 5টি। এর প্রধান উপাদানটি হচ্ছে ডেটা, যা আমরা মেসেজ বা তথ্য আকারে প্রাপকের নিকটে পাঠাবো। একজন প্রেরক থাকতে হবে যিনি ডেটা পাঠাবেন, একজন প্রাপক থাকতে হবে যার কাছে আমরা ডেটা পাঠাবো, কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম থাকতে হবে, মাধ্যমে আমরা ডেটা পাঠাবো। এই মাধ্যমগুলো হতে পারে ওয়্যারলেস অথবা ওয়্যার্ড। আর থাকতে হবে প্রোটোকল বা নিয়ম নীতি, যে নিয়ম অনুসরণ করে আমরা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাবো। এই প্রোটোকলগুলো হতে পারে TCP, TIP, HTTP অথবা FTP। এই প্রোটোকল ছাড়া দুটি ডিভাইস কানেক্টেড হতে পারবে কিন্তু কোনো ডেটা ট্রান্সফার করতে পারবে না। আমরা যদি ডেটা কমিউনিকেশনের উদাহরণ হিসেবে একটি মোডেমকে কল্পনা করি, যে কোনো সোর্স থেকে আমাদের ডিজিটাল সিগন্যাল মোডেমের সাহায্যে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হয়। এই রূপান্তর প্রক্রিয়ার নাম হচ্ছে মডুলেশন, এবং এই অ্যানালগ সিগন্যাল টেলিফোন লাইনের সাহায্যে রিসিভার কম্পিউটারে মোডেমে যায়। সেখানে গিয়ে অ্যানালগ সিগন্যাল আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়। অবশেষে ডেস্টিনেশন কম্পিউটারে গিয়ে ডাটাটি জমা হয়। এটাই হচ্ছে মোডেম ব্যবহার করে ডাটা ট্রান্সফার প্রক্রিয়া। ব্যান্ডউইথ পার ডেটা কমিউনিকেশন স্পিড। আমরা অনেক সময় মোবাইলে ইন্টারনেট কিনি 1 Mbps, 2 Mbps এগুলো লেখা থাকে। ব্যান্ডউইথের সংজ্ঞা এভাবে দেওয়া হয়: এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু ডেটা ট্রান্সমিট হচ্ছে, এটাই হচ্ছে আমার ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ট্রান্সমিশন স্পিড দুইভাবে হিসাব করা হয়, একটা হচ্ছে বিটস আর একটা হচ্ছে বাইটস। নর্মালি আমাদের বিটস, এটাই হচ্ছে ব্যান্ডউইথ। আমরা নর্মালি বিট 0, 1 এগুলোকে 1 বিট করে ধরি। 0 একটা বিট, 1 একটা বিট, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলো 0 অথবা 1 ট্রান্সমিট হচ্ছে সেগুলোকে আমরা 1 বিট করে হিসাব করতে পারি। 8টা বিট মিলে 1 বাইট হবে। বাইট হচ্ছে বিটের গুণিতক। স্পিডের উপর ভিত্তি করে ব্যান্ডউইথকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো ন্যারো ব্যান্ড। আমরা যদি ন্যারো ব্যান্ডের বৈশিষ্ট্য দেখি, এর ট্রান্সমিশন স্পিড 45 থেকে 300 bps বিট পার সেকেন্ড। এটি সাব ভয়েস ব্যান্ড নামেও পরিচিত। এর উদাহরণ যদি দেই, ওয়াকিটকি, টেলিগ্রাফ, এই যন্ত্রগুলোতে আমরা ন্যারো ব্যান্ড ব্যবহার করি। এরপর আসে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের ট্রান্সমিশন স্পিড ন্যারো ব্যান্ডের থেকে বেশি। এটা 300 থেকে 9600 bps বিট পার সেকেন্ড। ভয়েস ব্যান্ডের উদাহরণ হিসেবে বলা যায় টেলিফোন, প্রিন্টার, কার্ড রিডার প্রভৃতি। এরপর আসে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের ট্রান্সমিশন স্পিড সব থেকে বেশি। এটা 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত স্পিড ওঠে। ব্রডব্যান্ড ওয়াইড ব্যান্ড নামেও পরিচিত। আমরা যে ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই সেবাগুলো ব্যবহার করি, এগুলাই ব্রডব্যান্ডের উদাহরণ। এরপর তোমাদের যে টপিকটা আসে তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ আমি কোন উপায়ে ডেটা ট্রান্সমিট করছি। ডেটা ট্রান্সমিশন মেথডের সংজ্ঞায় যদি আসি, প্রেরক হতে গ্রাহকে যে পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। সাধারণভাবে ডেটা ট্রান্সমিশন মেথডকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে সিরিয়াল বা অনুক্রম ডেটা ট্রান্সমিশন। এখন এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন, যে পদ্ধতিতে গ্রাহক ও প্রেরকের মধ্যে সমান্তরালভাবে ডেটা ট্রান্সমিশন হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড বলে। আমরা যদি নিচের চিত্রে দেখি, প্রেরক 3টি লাইনে ডেটা সেন্ড করবেন এবং গ্রাহক 3টি লাইনে ডেটা রিসিভ করবেন। এখানে আমরা 3টি লাইনে 8টা করে বিট পাঠাবো। দেখা যাচ্ছে প্রেরকের 3টি লাইনেরই প্রথম বিট 0, গ্রাহক 3টি লাইনেই প্রথম বিট 0 গ্রহণ করেছেন। এরপর যদি আমরা দ্বিতীয় বিটে আসি, সেন্ডারের দ্বিতীয় বিট হচ্ছে 101, কিন্তু গ্রাহকের দ্বিতীয় বিট হচ্ছে 110। আমাদের প্রথম বিটে 1 যাওয়ার কথা ছিল, 1ই গেছে। দ্বিতীয় বিটে 0 যাওয়ার কথা ছিল, কিন্তু
1 গেছে এবং তৃতীয় বিটে 1 যাওয়ার কথা ছিল কিন্তু 0 গেছে, অর্থাৎ দ্বিতীয় লাইনের ডেটা তৃতীয় লাইনে চলে গেছে এবং তৃতীয় লাইনের ডেটা দ্বিতীয় লাইনে আসছে। এখানে একটা ওভারল্যাপ সৃষ্টি হয়েছে, বলা যায় এখানে প্যারালালি ডেটা সেন্ড হয়নি। এজন্যই আমরা রিসিভারের দ্বিতীয় ও তৃতীয় লাইনকে রেড মার্ক করে দিয়েছি। এখন যদি আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সুবিধায় আসি, এখানে খুব দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার হচ্ছে। আমরা একসাথে n সংখ্যক লাইন দিয়ে n সংখ্যক বিটের ডাটা ট্রান্সফার করতে পারছি। উদাহরণে দেখো একসাথে 3টি লাইন দিয়ে 3টি বিট ট্রান্সমিট হচ্ছে। যদি আমরা এর অসুবিধায় আসি, এটার কনফিগারেশন অনেক জটিল। সংখ্যক বিট ডাটা ট্রান্সফারের জন্য n সংখ্যক পৃথক লাইনের প্রয়োজন পড়ে, সাথে আলাদা যন্ত্রপাতিরও প্রয়োজন পড়ে, যা অত্যন্ত ব্যয়বহুল। এবার আমরা আসি সিরিয়াল বা অনুক্রম ডেটা ট্রান্সমিশনে। যে পদ্ধতিতে গ্রাহক ও প্রেরকের মধ্যে ধারাবাহিকভাবে ডেটা ট্রান্সমিট হয়, অর্থাৎ একটার পর একটা ডেটা ট্রান্সমিট হয়, তাকে আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড বলবো। আমরা যদি উদাহরণে দেখি, বিটগুলো একটির পর একটি সিরিয়ালি সেন্ডার থেকে রিসিভারে ট্রান্সমিট হচ্ছে। এজন্যই ডেটা ট্রান্সমিশনের এই মেথডটার নাম হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এবার যদি আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধায় আসি, এখানে একবারে একটি বিটের ডাটা ট্রান্সমিশন হচ্ছে, তাই শুধুমাত্র একটি লাইনের দরকার পড়ছে, যা অত্যন্ত কম ব্যয় সাপেক্ষ। এখানে লাইন একটি থাকতেছে, তাই হচ্ছে সিনক্রোনাইজেশনের কোনো প্রয়োজন পড়তেছে না। সিনক্রোনাইজেশন আমরা পরবর্তী ধাপে আলোচনা করব। শুধু এতটুকু বলে রাখি, কোন বিটের পর কোন বিট ট্রান্সমিট হবে সেটা সিনক্রোনাইজেশনের মাধ্যমে আমরা ঠিক করব। এটার যদি অসুবিধায় আসি, এটা অত্যন্ত ধীরগতির প্রক্রিয়া। প্যারালাল ডেটা ট্রান্সমিশনে আমরা একবারে n সংখ্যক বিট ট্রান্সমিট করতে পারতাম, কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে আমরা একবারে একটার বেশি বিট ট্রান্সমিট করতে পারছি না। এই ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাকে ব্যবহার করার জন্য একটি বিশেষ ট্রান্সমিটারের প্রয়োজন পড়ে, যা আমাদের সার্বিক ব্যয় বৃদ্ধি করে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।